মাগরিবের আজান পড়ে গেছে। দিনের আলো মিলিয়ে আধার নামছে ধরণীর বুকে। দেওয়ানবাড়িতে থমথমে অবস্থা বিরাজমান। ঈশান ফেরেনি এখনো, আর না তাকে ফোনে পাওয়া গেছে। সারাটা দিন রাহেলা দেওয়ান বারবার চোখ মুছছেন। অন্য দুই গিন্নিও ছলছল চোখে বড়জাকে আগলে সান্ত্বনা দিচ্ছেন। রাইসুল দেওয়ান তার ভাইদের নিয়ে সোফায় বসে আছেন, মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। নয়ন নিয়াজ বেরিয়েছে ঈশানের খোঁজ করতে। কাজী সাহেব অবশ্য বিকালের দিকেই চলে গেছেন। চন্দ্রা দেওয়ানও থ মেরে বসে আছে। নিজের সিদ্ধান্তের উপর কি রাগ হওয়া উচিত তার? এই মুহূর্তে ঘটনা যাকে কেন্দ্র করে সেই বিয়ের কনে লাল বেনারসি পরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে নিজের ঘরে। বলা বাহুল্য এই অবস্থায় তাকে সকাল থেকে সাজিয়ে রাখা হয়েছে। তমা, নুরি, নিশি, রিসা, রোশনি, রাফি সবাই এই ঘরে এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসা। ঈশান বাড়ি ফেরেনি সারাদিন। কিছু একটা যে একদম ঠিক নেই সেটা বোঝার মতো জ্ঞান তার আছে। এখন অবধি বেশ কয়েকবার জনে জনে এসে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ঈশান একটা জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে। কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পারছে এই নিখোঁজ হওয়াটা তার সম্পূর্ণ নিজ ইচ্ছায়, নিজ তাগিদে। তিতিরের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সাজিদ পাথরের মতো বসে আছে। তার হাতের ফোনে আসা ঈশানের সেই মেসেজ দিনের মধ্যে কম করে হলেও সবার চেক করছে সে। না, আর কোনো বার্তা আসেনি। ঈশান যা করেছে আজকে সেটা সে আগে জানলে কি করতে দিত তাকে? দিত না। আটকাতো অবশ্যই। সবটাই তছনছ হয়ে যেতে পারে আজকের কিছু ভুলে। হিসাবের গড়মিল হয়ে যেতে পারে। আবারও এক ঝটকায় সব গড়মিল ঢুকেও যেতে পারে। কিন্তু সে রিস্ক একা একা ঈশানকে নিতে দেবে কেন? হুট করেই আজকে রুষার কাছে গেল। ঈশান কি আগে থেকেই সবটা জেনে গিয়েছিল? অনিমা সারাদিন লক্ষ্য করেছে স্বামীর অস্থিরতা, তবে জিজ্ঞাসা করার সুযোগ হয়ে ওঠেনি একটা বারও। এবার সাজিদের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। অনিমা ইশারা করলো উঠে আসার। মিনিট পাঁচেকের মধ্যে করিডোরে এসে দাঁড়ালো দুজন। অনিমা গম্ভীর গলায় শুধালো সাজিদকে। তুমি জানো ঈশান কোথায়? সাজিদ চুপ করে রইল। নিজের হাতের ফোনখানা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমা হাত বাড়িয়ে নিল ফোনখানা। মেসেজটা পড়ে স্তম্ভিত হয়ে গেল। হতবুদ্ধি হয়ে তাকালো সাজিদের দিকে। তুমি এটা আগে বলনি কেন? কি বলতাম? কখনোই বা বলতাম? আর বলেই কি হতো? বাড়ির কাউকে বলতে পারতাম? তাহলে এতক্ষণ আসছো না কেন? এতক্ষণ তো চলে আসার কথা। ঠিক আছে তো? সাজিদ হতাশায় মাথা নাড়ে দুদিকে। জানি না। ও লাস্ট লোকেশন ট্রেস করিয়েছি। ও হোটেলে নেই, ছিলই না। ইনফ্যাক্ট আমাকে মেসেজ করার কিছু মিনিটের মাথায় ও বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা দুহাতে মাথার চুল খামচে ধরে নিজের কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। দুজনে তাকায় একে অপরের দিকে। ছুটে নেমে আসে নিচে। ঈশান এসেছে। ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, বিধ্বস্ত অবস্থা। রাইসুল দেওয়ান ছেলের গায়ে হাত তোলা বাকি রেখেছে। রাশেদ, রাহিয়ান, দেওয়ান সবাই মিলে আটকে রেখেছেন ভাইকে। তবে রাহেলাকে থামানো গেল না। গোটা জীবনে যেটা করেনি আজ করলেন সেটা। ঈশানকে কিছু বলার সুযোগ দিলেন না। এগিয়ে এসে সজোরে চড় মারলেন ছেলের গালে। গোটা বাড়ির মানুষ পাথর বনে গেল। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে তিতির পাশে নিশি, তমাসহ বাকি সবাই। দুহাতে মুখ চাপা দিল নিশি। মাকে সেই জীবনে কখনো ঈশানের গায়ে হাত তুলতে দেখেনি। বাড়ির প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা। থরথর করে কেঁপে উঠল তিতির। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তার জন্য কি আজ ঈশান ভাইয়ের গায়ে হাত তোলা হলো? আর কিছু দেখতে পারবে না সে। দ্রুত পায়ে ছুটে গেল নিজের রুমের ভেতর। রাহেলা দেওয়ান চিৎকার করে উঠল, সজোরে ধাক্কা দিল ছেলেকে। তোকে পেটে ধরে অন্যায় করেছি আমি, অন্যায়। মা শোনো। ডাকবি না আমায়। আজকের দিনে এটা কেন করলি? আমার মেয়েটার সাথে বারবার না করলাম। আমার কথা তুই মা কিচ্ছু হয়নি, আমাকে বলতে দাও। কি বলতে দেব? মেয়েটা আমার বউ সেজে তোর অপেক্ষা করছে সেই সকাল থেকে। তুই নিখোঁজ। পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে তোকে জোর করে বিয়ে দিচ্ছি, তাই রাগ করে চলে গেছিস তিতিরকে ফেলে। আমার মেয়েটার মান সম্মান নিয়ে। ঈশান মাকে জড়িয়ে ধরল। রাহেলা দেওয়ান নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলো। ঈশান ছাড়ল না। আমি কোথাও যাইনি, বিয়ে করব। এসেছি তো। কোথায় ছিলি তুই? জবাব দে আগে। ঈশান থমকায়, এক নজর পরখ করে উপস্থিত সবাইকে। অধীর আগ্রহে তাকিয়ে আছে সবাই। ঈশান মাকে ছাড়ে সরে দাঁড়ায় খানিকটা। শার্টের বোতাম কয়েকটা ধীর হাতে খুলে ফেলে। শক্তপোক্ত শরীরে পেটের মাঝখানটায় সম্পূর্ণ জুড়ে সাদা ব্যান্ডেজ করা। ডান পাশে জমে আছে গাঢ় লাল রক্ত। রাহেলা দেওয়ান আর্তনাদ করে উঠলেন। বলা বাহুল্য বাড়ির প্রত্যেকটা মানুষই চমকে গেলেন। গিন্নিরা শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। চোখ ভিজে উঠল তার নিমিষেই। ব্যস্ত হাত বাড়ালেন ছেলের দিকে। আব্বা, এগুলো কি কি করে হলো এসব? বলতে দিচ্ছ কোথায়? ছেলের এই অবস্থায় নিমিষের রাগ পড়ে গেল বাড়ির সকলের। রাইসুল দেওয়ান ছলছল চোখে এগিয়ে এলেন ছেলের দিকে।
এই ঈশান, এখানে এ অবস্থা কি হয়েছিল বাপ? আহা, আগে ওকে বসাও, বসাও। রাশেদ দেওয়ান এগিয়ে এসে ভাইকে সরিয়ে ভাতিজাকে টেনে নিয়ে বসালেন সোফায়। ঈশান ধীরে সুস্থে বসলো সেখানটায়, মাথা তুলে দেখলো চাতক পাখির মতো তার উত্তরে রাশে তাকিয়ে থাকা পরিবারের সবার দিকে। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে যাচ্ছেন। ঈশান হাত টেনে মাকে বসালো পাশে। বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মা, বাড়ি আসার সময় হসপিটালে ছিলাম, ফোনটা ভেঙে গেছে। পকেট থেকে বের করে ভেঙে চুরমার হয়ে যাওয়া ফোনটা। বাড়িতে একবার খবর দেবে না? কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম, আন্দাজ আছে তোমার? সেন্স ছিল না, যতক্ষণে ফিরেছে ততক্ষণ অলরেডি সন্ধ্যা হওয়ার পথে, আর দেরি করিনি। রাইসুল দেওয়ান হাত রাখলেন ছেলের মাথায়। ছেলেকে বকাঝকার জন্য অনুতপ্ত। যা হওয়ার হয়েছে, বড় কিছু যে হয়নি সেজন্য শুক্রিয়া। রাহেলা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছেন। এরই মধ্যে হুইলচেয়ার ঠেলে আসতে দেখা গেল চন্দ্রা দেওয়ানকে। রিক্তা নিয়ে আসছে। দিদাকে দেখে উঠতে গেল ঈশান। বৃদ্ধা হাত নেড়ে উঠতে নিষেধ করলেন, নিজে এগিয়ে এলেন ঈশানের কাছে। সফেদ শাড়ির আঁচলে নিজের চোখটা মুছলেন, পরক করলেন ঈশানের শরীরে ব্যান্ডেজ করা সহ আরও কাটা কাটা দাগে। আঁচল বাড়িয়ে মুছে দিলেন ঈশানের মুখ। ঈশান হাত বাড়িয়ে ধরল দিদার হাত। দিদা, টেনশন দেওয়ার জন্য সরি। আমি পরিবারের সবাই মাথা নাড়ল, একমত হলো তার সাথে। আরও বেশ কিছুক্ষণ চলল সেসব কথাবার্তা। ঈশান আশেপাশে পরখ করলো, একবার কাউকে খুঁজলো বোধহয়। সাজিদ, অনিমা, নিয়াজরা সবাই চোখে মুখে অন্ধকার করে দাঁড়িয়ে আছে একপাশে। ভাই বোনেরা একটু দূরে একে অপরের হাত ধরাধরি করে কাছে। ছোট্ট রাফি চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চাচিরাও এখানে। নয়ন নাইম চিন্তারত মুখে বসে আছে সামনে সোফায়। নেই শুধু তিতির। আশেপাশে কোথাও দেখতে পেল না তাকে। সে অবশ্য কাউকে জিজ্ঞাসাও করলো না। এবার ধীরে হাতে শার্টের বোতামগুলো লাগিয়ে ফেললো, বাবার দিকে তাকালো। কাজী সাহেব কোথায়? রাইসুল দেওয়ান চমকালেন। ছেলের এই হাল দেখে এক মুহূর্তের জন্য সবটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ছেলের দিকে ফিরে বললেন, চলে গেছেন? তো আসতে বলো এখন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। রাইসুল দেওয়ান ছেলের কাঁধে হাত রাখলেন। বিয়েটা কি এখনো করতে চাচ্ছ? ঈশান অবাক হলো। সে কখন বলল বিয়েটা করতে চায় না সে? বাবা, আমি ইচ্ছা করে আসিনি, দুপুরে এমনটা নয় কিন্তু। তাহলে বিয়েটা চাইবে না কেন? বাড়ির সকলের চোখ ছলছল করে উঠল খুশিতে। একটা সময় তারা ধরেই নিয়েছিল ঈশান বিয়েটা করতে চাইবে না। ঈশানের কথায় সবার প্রাণে পানি পেল যেন। রাহিয়ান দেওয়ান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। বড় দুই ভাইয়ের দিকে ফিরে বললেন, কাজী সাহেবকে নিয়ে আসি তাহলে। রাশেদ সাহেব উঠে পা বাড়ালেন, তিনিও যাবেন। ঈশান মা দিদার দিকে তাকালো। আমি ফ্রেশ হয়ে তৈরি হই না, আমি কেমন? দুজনেই মাথা নাড়ালেন। ঈশানকে ধরে নিয়ে যেতে এগিয়ে এলো নিয়াজ নাইম। হাতের ইশারায় নিষেধ করলো সে। আমি পারবো, তোরা এদিকটা দেখ। এরপর এক রিং বেজে কেটে যাচ্ছে। ফোনের মালিক ফোন তুলছে না। আজ দুপুর 1টা থেকে কল করে যাচ্ছে, কিছুতেই কল পাচ্ছে না। চোখ মুখ অন্ধকার করে রকিং চেয়ারে গা এলালো ছায়া মানবটি। চোখ মুখ ভয়াবহ কুঁচকে রয়েছে সুদর্শন মুখটি। আজকে সারাদিনের চিন্তায় শুকিয়ে কালো লাগছে পুরোই। এক হাতে কপাল ডললো, ডায়াল করলো অন্য একটা নাম্বারে। দুবার রিং হতে ওপাশের মানুষটা কল তুললো। এপাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন, ফোন তুলছে না কেন? আমরাও খোঁজ পাইনি, তবে যতদূর জানতে পেরেছি একজন আছে। একজন মানে আরেকজন? খোঁজ নাও। যাব ওখানে? যাও, রাইট নাও। রাতের মধ্যে খবর চাই। ঠিক আছে। ফোন কেটে দুহাতে কপাল ঘষল ছায়া মানবটি। হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিল একটা ফটো ফ্রেম। 5 জন মানুষ সেখানে, হাসজ্জ্বল সকলের মুখ। সেখানটায় হাত বুলালো একবার, চেপে ধরল বুকের বা পাশটায়। কঠিন মুখ আরো বজ্র কঠিন হয়ে গেল। পাশে রাখা রিভলভারটা তুলে ঠেকালো একবার নিজের মাথায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। পরক্ষণে নামিয়ে ফেললো সেটা। চেপে ধরল কাঠে টেবিলখানায়। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় আওড়ালো, আই উইল ডিস্ট্রয় ইউর এভরিথিং, এভরিথিং। তিতির ঘরের দরজা আটকে চোখ মুখ ফুলিয়ে ফেললো। কাদার ফলে চোখের কাজল ছড়িয়ে মুখের বাজে অবস্থা। অবশ্য আর কতক্ষণই রাখতে পারতো এই সাজসজ্জা। সেই সকাল থেকে তাকে এমন রোবটের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এখন কান্না পেলে এগুলো নষ্ট হওয়ার ভয়ে কাদাও যাবে না নাকি? দরজায় শব্দ পেল। নিশি নুরির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ধীর পায়ে গিয়ে খুলে দিল দরজা। তিতিরের মেকআপের এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল সকলে। রিশা রোশনি হু হু করে কেঁদে ফেললো। তিতিরকে পুতুল লাগছিল কিনা সারাটা দিন। 2 যমজ বোন যা করে একসাথে করে। সবাইকে ঠেলে ঠুলে দুপাশে এসে দাঁড়ালো তিতিরের।
সারাদিন তোমাকে পাহারা দিলাম, আর যে একটু সরেছি তুমি সব নষ্ট করে ফেললে। বড় ভাইয়াকে আমরা কি জবাব দেব? বলেই কান্না, তাদের দুঃখ আকাশসম। পুতুলের মতো সাজিয়ে সারাদিন রাখলো, অথচ যখনই তার ভাইটার দেখার সময় এলো তখনই এমন মেখে ফেলেছে কেঁদে কেটে। নিশি নুরিতমা হতাশ চোখে তাকিয়ে আছে। কি আর বলবে মেয়েটাকে। তিতির তাকালো বোনদের দিকে, মুখটা ফুপি কেঁদে ফেললো। এখন তো তুলতেই হতো সব, নষ্ট হয়ে ভালোই হয়েছে। এখন তুলবি কেন? আমসর ভাইটা দেখলই না আগে। তিতির অবাক চোখে তাকায়। তোমার দ্রুত হাতে টিস্যু আর মেকআপ বক্সগুলো নিয়ে বিছানায় আসে। তাড়াতাড়ি আয়, কাজী সাহেব চলে আসার আগে ঠিক করে দেব। তিতির হতবাক হয়ে তাকায়। কাজী সাহেব আসবেন মানে? নিশি বোনের আশ্চর্যতা টের পায়, টেনে এনে বসায় বিছানায়। বিয়েটা হচ্ছে তো বারবি, সাজবি না কেন? আমার ভাইটা দেরি করছে বলে রাগ করেছিস? বিয়ে হচ্ছে শুনে থম মেরে গেল সে। তার ধারণা ছিল ঈশান বিয়েটা করবে না, বলে আসেনি সারাদিন। সে কিছু জিজ্ঞাসা করবে তার আগে ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকলেন সব চাচিরা। অগত্যা মনের প্রশ্ন মনে চাপা রাখতে হলো। সবাই তাড়া দেওয়া শুরু করলো। কাজী সাহেব এসে পড়েছেন বলে। ঈশান ধীরে সুস্থে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ব্যান্ডেজ না ভিজিয়ে গোসল করতে বেশ সময় লাগে। তাছাড়া শরীরের আরও কয়েক জায়গায় আঘাত থাকায় জ্বলছে পুরো শরীর। বাথরুম থেকে বেরিয়ে চোখে পড়ল তার ঘরে তার জন্য অপেক্ষা করা মানুষগুলোর দিকে। এক একজন রুদ্রমূর্তিতে তাকিয়ে আছে তার দিকে। ঈশান তোয়ালেতে মাথা মুছতে মুছতে এসে বসলো চেয়ারটায়। বন্ধুদের দিকে তাকালো, বাঁকা গলায় বলল, বিচার সভা পরে হোক, জামা কাপড় পরতে দিবি তো নাকি? নিচে সবাই অপেক্ষা করছে। অনিমা ঋতু বিছানায় বসা, নিয়াজ অন্য একটা চেয়ারে, নাইম বিছানার পাশে দাঁড়ানো, আর সাজিদ দরজা আটকে সেখানে হেলান দেওয়া। সাজিদ এগিয়ে এলো, চেয়ার টেনে বসলো ঈশানের পাশে। নিচে যা বললে মিথ্যা বললি কেন? সবটা মিথ্যা না, এটা তোদের মিথ্যা লাগে? নিজের শরীরের কাটা অংশ ইঙ্গিত করে দেখালো ঈশান। এটা না, বাকি কথা। বাইক অ্যাক্সিডেন্টে এমন আঘাত লাগে? তুই করেছিস কখনো? জানবে কিভাবে? সাজিদ বিরক্ত মুখে তাকিয়ে রইল। বাকিরা ভ্রু কুচকে শুনছে কথোপকথন। দেখ ঈশান, আমি বিগত 4 বছর হলো ক্রাইম ব্রাঞ্চে আছি। এসব কাটাছেড়া দেখে আমি অভ্যস্ত। ঈশান হাসলো সাজিদের দিকে তাকিয়ে। হাসবি না, কোথায় ছিলি সারাদিন? জানিয়েছিলাম তোকে। ওসব নাটক আমার সামনে করবি না। রুষার কাছে তুই ছিলি না? ছিলাম। শব্দ করে হেসে উঠল সাজিদ। দুহাত আড়াআড়ি ভাঁজ করলো বুকের উপর। সবাইকে চোখে ধুলো দিতে পারিস তুই, আমাদের পারবি না। আর আমাকে তো আরও না। তাই এসপি সাহেব, আমাকে কি আপনি অন্য সন্দেহ করছেন? সাজিদ নিজের ফোনটা বের করলো। তার রুষার সাথে কি করেছিলি? এবার ঈশানও শব্দ করে হেসে উঠল। বোকার মতো কথা বলছিস? হোটেল রুমে 2টা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছিল সারাদিন। কি করেছিল এটা জিজ্ঞাসা করছিস? ছ্যাঃ, লজ্জা নেই? নিয়াজের চোখ রাগে লাল হয়ে গেছে। একের পর এক মিথ্যা বলছে ছেলেটা। বাকিরা উসকুস করছে কিছু বলার জন্যে, তবে হাত বাড়িয়ে নিষেধ করলো সাজিদ। তার কথা শেষ হয়নি এখনো। হাঁটুর উপর 2 হাতের কনুই ভর দিয়ে তাকালো ঈশানের দিকে। তুই বাড়ি থেকে বের হলি সকাল 10টার দিকে। যে হোটেলে তোর লাস্ট লোকেশন পেয়েছি সেটা এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। হিসেব ভুল নয়, কারণ সেখানে খোঁজ নিয়ে জেনেছি তুই সেখানে যখন পৌঁছাস তখন বেলা 11:46। চাবি নিয়েছিস 312 নাম্বার রুমের। রিসেপশন থেকে সে রুমে যেতে সর্বোচ্চ 5 মিনিট। তার মানে রুমে পৌঁছানোর সময় আনুমানিক 51-52। তুই লাঞ্চ অর্ডার করেছিলি তখন 11:58, মানে রুমে ঢোকার 6-7 মিনিট পর। আমাকে যখন মেসেজ করিস তখন বাজে 12:31। কথাগুলো একদমে বলে দম নিল সাজিদ। রুমের মধ্যে সবাই চুপ। ঈশান ভাবলেশীন হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলো, এই কথায় কি প্রমাণ করতে চাচ্ছিস? সাজিদ চোখ সরু করে তাকিয়ে রইল। ম্যানেজার জানিয়েছে খাবার রুমে যেতে লেগেছে 8 থেকে 10 মিনিট। খেতে ধরলাম সময় লেগেছে 15 মিনিট। বেয়ারাকে রুষার রুম থেকে এটো প্লেট আনতে কল করেছে। বেয়ারা গিয়ে রুমে একজন একা মহিলাকে দেখেছে। খাবারও একজনই খেয়েছে, আরেকজনের খাবার ছোঁয়াও হয়নি। আমার আন্দাজ ভুল না হলে তুই খাসনি। তখন সময় বলছে 12:21। তার থেকেও বড় কথা, তুই হোটেল থেকে বেরিয়ে গেছিস 12:39-এ। আমাকে মেসেজ করা আর তোর হোটেলে ছাড়ার মধ্যের সময় মাত্র 8 মিনিট। মানে কি বলতো? ঈশান হাসলো, এক হাতে মুখ ডলল। তুই বল। তোকে তো লম্বা রেশের ঘোড়া ভেবেছিলাম ঈশান। 8 মিনিটে আউট হওয়ার পুরুষ তো তুই না, অ্যাটলিস্ট আমরা ভাবিনি। সাজিদের বাঁকা কথায় রুমের মধ্যে হাসির শব্দ পাওয়া গেল। নিয়াজ শব্দ করে হেসে ফেলল। ঈশান ভ্রু কুচকে তাকালো।
হোয়াট ননসেন্স। সাজিদ হেলান দিল, চেয়ারে আয়েশ করে বসলো। ওখানে তুই আধ ঘন্টা সময় কাটিয়েছিস, সব মিলিয়ে সময় পেলি কোথায় ওর সাথে রোম্যান্স করার? গাধা মনে হয় আমাদের, এমনি এমনি চাকরি করি। ঈশানের মুখে হাসির রেখা দেখা গেল। শাবাশ এসপি সাহেব, বন্ধু হিসেবে গর্ব হচ্ছে আমার, একেবারে হিসেব পাক্কা। কথা ঘোরাবি না, তুই রুষের সাথে ছিলি না, মিথ্যে কেন বলছিস আমাদের? আমি যদি ভুল না করি তুই একই কথা তিতিরকেও বলবি। এই তো আরেকটা হিসাব মিলিয়ে ফেললি। চাইছিস কি তুই রুষাকে জড়িয়ে? নাটকটা কেন সাজাচ্ছিস? ঈশান বাঁকা হাসলো, সেও সোজা হয়ে তীক্ষ্ণ চোখে সাজিদের দিকে তাকালো। আগে তুই বলতো, তোর যে চাকরি সেটাতে এত ছুটি দিল তোকে কে? তুই এখানে দিনের পর দিন কি করিস? সাজিদ থমকালো আর চোখে তাকালো অনিমার দিকে। এখানে কিসের মিশনে আসছিস? এবার থতমত খেয়ে গেল সাজিদ, এই কথাটা এখন এক্সপেক্ট করেনি সে। গম্ভীর গলায় বলল, আমার অনেক মিশনেই কম বেশি থাকতে হয়, এবার একটা একটু কনফিডেন্সিয়াল। আমাকেও বলা যাবে না? সাজিদ কপাল কুঁচকায়। এখানে আমার কথা কেন উঠছে? আমার যেটা জানতে চাইছি সেটার উত্তর দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই চাকরির জন্য তুই আমাকে তোর মিশনের কথা বলছিস না, তাহলে আমারও কি কোনো ব্যক্তিগত কিছু থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটা যদি রুষাকে নিয়ে হয় তাহলে সমস্যা আছে আমার। ঈশান উঠে দাঁড়ালো, আলমারি খুলে সকালে মায়ের দেওয়া পাঞ্জাবিটা বিছানায় রাখলো। হিসাব এখন মিলবে না এসপি সাহেব, মিলবে না, সময় লাগবে। ধরে নিন আপনি যে পথে চলছেন আমিও সেই পথেই থাকি। হেয়ালি করবি না ঈশান, বিষয়টা মোটেই নিরাপদ নয়, যতই মিথ্যা বলিস। আজ তোর এ অবস্থার জন্য। ঈশান হাত তুলে থামিয়ে দেয় তাকে। থাম, আই এম অল রাইট। তবে গিল্টি কাউকে ডিফেন্স করাটা তো তোর প্রফেশনের সাথেও যায় না। আমি কাউকে ডিফেন্স করছি না। রুষার বিষয়টা সবাই জানতে, আমি জানতাম না কেন? সাজিদ চুপ করে রইল। অনিমা উঠে দাঁড়ালো বিছানা থেকে। তুই হাই টেম্পার, রেগে যেতি। কই রেখেছি, বরং ওর সাথে একটা ভালো টাইম স্পেন্ড করে এলাম। বেসিনে নাকি আমার যেন রাতে ঘুম হয় না, একটু ঘুমের ডোজ দিয়ে আসছে আর কি, 1-2 দিন ঘুম হবে আর কি। সাজিদ হাত নাড়ে। সে খবর আমার কাছে আছে। তিতিরকে এই মিথ্যাটা বলবি না তুই। রুষার বিষয়টা আমরা দেখব, আলাদাভাবেই দেখব। ওকে কষ্ট দিতে চাচ্ছিস কেন? ও একটা ছেলের কথা বলছিল জানিস? 1 সেকেন্ড, বাই এনি চান্স তুই একে জেলাস করার জন্য এসব বলবি? অনিমার কথায় ঈশানের মুখ গম্ভীর হয়ে যায়, কি একটা ভাবে। আমি ওকে ভালোবাসি না, তাই যা বলার আমি বলবো। ভালো না বাসলে বিয়ে করতে রাজি হতিস না? রুষাকে বিয়ের জন্য তো রাজি ছিলাম। তুই আবার রুষার সাথে তিতিরকে জড়াচ্ছিস। রুষা কিছু? এবার বোধহয় কিছু একটা হলো। ঈশানের মুখটা মলিন হয়ে এলো, সবাই খেয়াল করলো সেটা। সাজিদ বড় বড় চোখ করে বলল, সত্যিই রুষা? ঈশান শেষ করতে দিল না সাজিদের কথা, মুখ ঘুরিয়ে নিল। আমি সামলে নেব সবটা, চল নিচে চল, জোর করা শেষ হলে। কি চাস তুই? এমন করার কারণটা বল। তোর কাজ তুই কর, ধরে নে হেল্প করছি তোর। রুষা? ওর কাছে আমার কাজ নেই আপাতত, তবে আমি খুব ভুল না করলেও ও এত সহজে শান্তিতে না নিজে ঘুমাবে না আমাকে ঘুমোতে দেবে। তবে আপাতত আমার যা নেওয়া দরকার তা নিয়ে এসেছি, তোকে পাঠিয়েছি সেসব দেখিস। সাজিদ অবাক হলো, ব্যস্ত ভঙ্গিতে ফোন করলো, বড় বড় চোখ করে ফেললো। রেখে দে, কাজে দেবে আই গেস। ওকে সামলে নিস আপাতত, শুধু তিতির নয়, আমার গোটা পরিবার আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর তাদের ভালো করার জন্য সাময়িক কষ্ট দিতে হয়, আমি তাও দিব। কিছু সময়ের আঘাতের ফলস্বরূপ যদি আজীবন ভালো থাকা যায়, একটু কষ্ট পেতে বা দিতে ক্ষতি কি? দীর্ঘশ্বাস ফেলে এবার পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলো ঈশান। ঘাট ডলল এক হাতে, বাঁকা হেসে তাকালো সবার দিকে। আর ইউ আর রাইট, আমি লম্বা রেসের করা, যেটা না হয় আমার বইয়ের থেকে শুনে নিস পরে। রেসটা এখনো এই জীবনে একবারও খেলা হয়নি, নাহলে প্রমাণ দিতাম। যখন খেলবো আমার বউকে বলে দেব তোদের জানাতে, ও না হয় রিভিউ দেবে। ঈশান চোখ টিপলো। অনিমা ঋতু কপাল চাপড়ালো ছেলেটার এমন নির্লজ্জ কথা শুনে। বাকিরা হেসে ফেললো। সাজিদের ফোন ততক্ষণে চলে গেছে অনিমার হাতে। সেখান থেকে বাকিরা নজর বুলালো সেটাতে, সবারই চোখ ছনা ভরা। নিয়াজ লাফিয়ে উঠল। তুই জানতিস সব ঈশান? ঈশান পাঞ্জাবিটা গায়ে জড়ালো, হাতে এই ঘড়িটা পড়তে পড়তে বাঁকা হেসে বলল, আমি পচা ডোবায় মুখ দেই না, তোরা অন্তত জানিস। ঘরময় আলো ঝলমল করছে, বিষাদময় পরিস্থিতিতে সম্পূর্ণ ভাটি পড়েছে। সবাই খুশিতে মাতামাতি করছে, হই হুল্লোর আওয়াজে গমগম করছে পুরো বাড়ি। গিন্নিরা খাবার টেবিলে সাজাতে ব্যস্ত। বিয়ে পড়ানো হলেই বরকনেকে খাওয়াবে, যা যা সব তৈরি করা শেষ। রিশা, রোশনি, রাফি, তোমার ভাই বোনদের সাথে পুরো বাড়ি ছুটাছুটি করছে।
ঘড়ির কাটাতে সময় 9:45। কাজী সাহেব চলে এসেছেন বেশ কিছুক্ষণ হলো। বাড়ির লোকজন সহ যাদের আসার কথা ছিল সবাই তৈরি হয়ে বসেছে। কাজী সাহেব তিতিরকে নিয়ে আসার জন্য তাড়া দিলেন। ঈশান আগেই এসেছে, সাজানো আসনে বসলো। মাঝখানে ফুল দিয়ে তৈরি পার্টিশন করা হয়েছে। বরকনেকে দুপাশে বসানো হবে। মিনিট 5 মধ্যেই নিশি নুরি নিয়ে নামলো তিতিরকে। ছোট বাচ্চারা হাততালি দিয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। ঈশান তাকালো সিঁড়ির দিকে। তিতিরকে ধরে নামানো হচ্ছে। নিশি আঁচল ধরে আছে। এক মুহূর্তের জন্য থমকে গেল ঈশানের মস্তিষ্ক। হার্টবোধ একটা বিট মিস করলো। চোখ সরিয়ে নিতে চাইলে অসম্ভব মনে হলো তার কাছে। লাল টুকটুকে বেনারসি জড়ানো, মুখের সামনে বেশ লম্বা করে ঘোমটা টানা, দুহাতে এসে ঘোমটা ধরে আছে। তবে এসে পাতলা ঘোমটার আড়ালে পরীর মতো মুখখানা আবছা দেখতে পাওয়া যাচ্ছে। স্বর্গের অপসরী জমিনে নামে কিনা তাদের দেখতে কেমন হয় তা তার জানা নেই, একদম নেই। তবে আজকের পর সে কথা জিজ্ঞাসা করলে তিতিরের এই রূপের বর্ণনা সে দিয়ে দেবে নিশ্চিত। নাইম সাজিদরা একে অপরের দিকে তাকালো। মুচকি হাসলো ঈশানের ঘোর লাগা নজর দেখে। নিয়াজের ধাক্কা দিল, গলায় ফিসফিস করে উঠল। হ্যাঁ রে, প্রথম তো বললি বিয়ে করবি না। বলেছিলাম না ওকে লাল শাড়িতে দেখলে তোর মরণ নিশ্চিত। মিলল তো, মর বেটা এখন। চোখ সরিয়ে নিল ঈশান। তিতিরকে বসানো হলো সামনাসামনি। ফুলের আড়ালে আপাতত আড়াল হলো নারী রূপে ফুলটি। বসা মাত্রই গা শিউরে উঠল তিতিরের। ঘোমটার আড়ালে আর চোখে দেখার চেষ্টা করলো ঈশানকে। আর কয়েক মুহূর্ত পর থেকে এই জনম সে জনম আজীবনের জন্য এই মানুষটার সাথে তার জীবন বাধা পড়বে। দেওয়ানবাড়িতে এই মুহূর্তে পিনপতন নীরবতা। তিতির ঈশানকে বসানো হয়েছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। তিতিরকে ঘিরে সব চাচিরা বোনেরা বসেছে। অনিমা আর নিশি তাকে ধরে দুপাশে বসে আছে। তিতিরের সাইডে চেয়ারে বসেছেন রাশেদ দেওয়ান। মেয়েটা এক প্রকার জড়সড় হয়ে আছে। রাহেলা দেওয়ান অদূরে শাশুড়িকে নিয়ে বসেছেন। নাইম ব্যস্ত হাতে ডিএসএলআর নিয়ে বিয়ের ফটো সেশনে ব্যস্ত। রাইসুল দেওয়ান বসেছেন ছেলের ঠিক পাশে। রিশা, রোশনি, রাফি অবশ্য তাদের বড় ভাইয়ের দলে। তারা মহা উত্তেজিত হয়ে আছে এই মুহূর্তে। ঘুরে ঘুরে বারবার বরকনেকে দেখতে ব্যস্ত। কাজী সাহেব ফিরে তাকালে রাইসুল দেওয়ানের দিকে। বিয়ের কাজ শুরু করবেন অনুমতি চাইলেন। রাইসুল সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব হাতের নথিটা খুললেন, গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। আজকের একটা বিশেষ দিন, পবিত্র দিন। বিয়ে দুটো মনের পবিত্র মিলন, পবিত্র বন্ধন। খোদার তরফ থেকে এটি পূর্ণ নির্ধারিত, ইহকাল পরকালের জন্য এক হওয়া। জনাব রাইসুল দেওয়ান এবং জনাব রাহেলা দেওয়ানের বড় এবং একমাত্র পুত্রের সাথে মৃত জনাব হেলাল শিকদার এবং মৃত জনাবা তয়না শিকদারের একমাত্র কন্যা রেহনুমা আরশাদ তিথির 30,01,000 টাকা দেনমোহরের ধার্য করে শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। কাজী সাহেব তিতিরের দিকে ঘুরে বসলেন। হাঁটু অব্দি লম্বা ঘোমটা টানা, চোখ ছলছল করছে তার। টুপটাপ দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার কোলের উপর। বাড়ির সকলের দৃষ্টি তার উপর। কাজী সাহেব পুনরায় নাম পরিচয় উল্লেখ করলেন তিতিরকে। তারপর স্পষ্ট গলায় বললেন, আপনি রেহনুমা আরশাদ তিথির 30,01,000 টাকা দেনমোহরে ঈশান আরশাদ দেওয়ানকে বৈধ স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে কবুল করুন। তিতির থমকে থাকে। কথাটা গলার ভিতর দলা পাকিয়ে আসে। বুকের ভেতরটা চিনচিন করছে। বিয়ে প্রতিটি নারী স্বপ্নের মতোই বিশেষ দিনটার অপেক্ষা সকল নারীরই করে। হাজার হাজার স্বপ্ন বোনা থাকে, তবে আর দুজন মানুষের বোধহয় দিনটা নিয়ে আরো বেশি অনুভূতি কাজ করে। তারা হলো বাবা মা। কাজী সাহেব তার বাবা মায়ের নাম উচ্চারণের সময় মৃত বলার সাথে বুকের ভিতরটা চিনচিন করে উঠল তার। হুট করে অনুধাবন করলো বিশেষ মানুষ দুটো তার এই বিশেষ দিনে তার পাশে নেই, কোথাও নেই, গোটা দুনিয়াতেই নেই। ঝরঝর করে কেঁদে ফেললো তিতির। অস্ফুট স্বরে দুশব্দ বেরিয়ে এলো মুখ থেকে। বাবা মা। কান্নার তোরে আর কথা বলতে পারলো না সে। ঘরময় সবাই বুঝতে পারলো তিতিরের অবস্থা। এক মুহূর্তের মধ্যে সবার চোখে ছলছল করে উঠল। রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে মুখ চেপে ধরলেন। বাড়ির কর্তাদের চোখে পানি জমলো। রাহেলা দেওয়ান উঠে এগিয়ে গেলেন সেদিকে। নিশি সরে দিয়ে জায়গা দিল তাকে। আগলে নিলেন মেয়েটাকে। আলতো চুমু এঁকে দিল ললাটে। ওরা খুব খুশি হচ্ছে মা, খুব খুশি। তোর মায়ের ইচ্ছে ছিল এটা। আজকের দিনে তাদের আক্ষেপে কাঁদলে তারা কষ্ট পাবে না বল? তিতির জড়িয়ে ধরল শাশুড়িকে। রাহেলা মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তোর মা না, গোটা জীবন এই 2 হাতে মানুষ করেছি। আমার মেয়ে তুই, খুব আদরের। আজকের পর থেকে সে সম্পর্ক আরো শক্তপোক্ত হলো মা। তুই আমার নারী ছেঁড়ার ধন, একমাত্র ছেলের বউ। আমি কিন্তু তোর শাশুড়ি হতে পারবো না, তাই বলে কোনো কালেই। আমি তোর মা, আজীবন মা থাকবো। কাঁদছিস কেন তাহলে? আমি তোর বড় মামা, তোর বাবা মা না।
এমন কাঁদলে আমাদের কষ্ট হয় না? আমাদের তো মনে হয় তোর মা বাবা হতে পারেনি তাহলে। তিতিরের অন্তর জুড়িয়ে গেল তার বড় মামুনির কথায়। সত্যি তো, এই মানুষগুলো কখনোই ওকে বাবা মার অভাব বুঝতে দেয়নি, বিশেষ করে বড় মামা বড় মামুনি। আজ তারাই ওর শ্বশুর শাশুড়ি। এ জীবনে তার কোনো কিছু কমতি নেই, রাখেনি তারা। না আদর, না যত্ন, আর না তো ভালোবাসা। যাদের চলে যাওয়ার তারা চলে গিয়েছে, খোদার বান্দা খোদা নিয়ে গেছে, এটাই ভবিতব্য ছিল। খোদার মর্জিতে কিসের আক্ষেপ, কিসের আফসোস, যেখানে খোদা এরকম পরিবার দিয়েছে তাকে। তিতির রাহেলার দিকে তাকে আদরি ভঙ্গিতে মৃদু হাসতে চাইল। রাহেলা আলতো হাতে শাড়ির আঁচলে চোখ মুছিয়ে দিয়ে অনিমাদের ইশারা করলো তাকে সামলাতে। নিজে চোখ মুছতে মুছতে উঠে গেলেন সেখান থেকে। কাজী সাহেব আবারও জিজ্ঞাসা করলো তিতিরকে। এবার খানিকটা দম নিয়ে জোরে শ্বাস টেনে নিল তিতির। কান্নার জন্য এখনো ফোপাচ্ছে। তারপর সময় নিয়ে ধীরে ধীরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেব দ্বিতীয়বারের বললেন, আলহামদুলিল্লাহ কবুল। ঘরময় সকলের চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠল। নাইম সব অ্যাঙ্গেলে ভিডিও ছবি নিতে ব্যস্ত। কাজী সাহেব এবার ঘুরলেন ঈশানের দিকে। ঈশান স্থির হয়ে বসে আছে। এই সময়টাতে পুরুষ মানুষের মনের মধ্যে ঠিক কী চলে সেটা কি নারীর মতো প্রকাশ পায়? পায় না বোধ হয়। ক্ষেত্রবিশেষে হাতে গোনা কিছু পুরুষের প্রাপ্তির খুশিতে আবেগের প্রকাশ করতে দেখা যায়। তবে ঈশানের মতো কঠিন মনের পুরুষের হৃদয়ে তার ভাষায় নেহাতি অপছন্দের নারীকে গোটা জীবনের মতো নিজের সাথে হালাল করে বাঁধার অনুভূতি কী হতে পারে তা হয়তো অপ্রকাশিত শ্রেয়। বহলা বাহুল্য ঈশান এর মধ্যে আর একবারের জন্য তাকায়নি তিতিরের দিকে। সেটা কেন তার হিসেব আমাদের কাছে থোড়াই থাকবে। হতে পারে বউ নামক ওই হালাল নারীটির চোখের পানি তার কঠিন হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, অথবা অপছন্দের পরিমাণ বেশি হয় সে চোখের পানি সহ্য সীমার ঊর্ধ্বে। কে জানে, হবে হয়তো কিছু একটা। বাড়ির সবার দৃষ্টি এবার ঈশানের দিকে। কাজী সাহেব আবার স্পষ্ট গলায় উচ্চারণ করলেন, ঈশান আরশাদ দেওয়ান, আপনি কি জনাব মৃত হেলাল শিকদার এবং জনাবা মৃত তয়না দেওয়ানের একমাত্র কন্যা রেহনুমা হেলাল তিথিরকে 30,01,000 টাকা দেনমোহরে আপনার বৈধ স্ত্রী হিসেবে কবুল করলেন? ঈশান সময় নিল না, তবে দম নিল খানিকটা। মাথা নাড়ল সে। দৃঢ় গলায় উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। জি, আবার বলুন। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আরেকবার। এবার ঈশান আর চোখে একবার নজর ফেললো তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে শাড়ির অংশ ধরে বসে আছে, কাঁদছে। ছোট্ট শরীরখানা কেঁপে কেঁপে উঠছে বারবার। লাল দোপাট্টাখানা একদম অনেকটা সামনে অবধি টেনে দেওয়া। ভারী বেনারসিতে গা ভর্তি গহনা নিয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। জি, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ঘরময় সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব দোয়ার জন্য হাত তুললেন। তিতির হঠাৎ তাকালো ঈশানের দিকে। ঈশান তার দিকে তাকিয়ে কি তাই তো মনে হলো। তীরের সূক্ষ্ম ফলা এসে বুকে লাগলো তার। ঈশান বুঝতে দিল না, ভাবলেশীনভাবে অন্যদিকে দেখলো। সবাই প্রায় নিঃশব্দে চোখ মুছল। রিশা, রোশনি, রাফি তিনজন এক প্রকার চিৎকার শুরু করে দিল খুশিতে। ঘরময় ছোটাছুটিতে ব্যস্ত। ছোটদের কথা শুনে হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। বউ শব্দটা যতবার কানে আসছে বুকের বাঁ পাশটা কেমন মোচড় দিয়ে উঠছে তিতিরের। একই অনুভূতি বোধ হয় ঈশানেরও হচ্ছে। ঈশান অবাক হয়, এ কেমন অনুভূতি? অসময়ে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে বাইরে। ফাল্গুনের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় হঠাৎ করে প্রকৃতি রুষ্ট হলো, নাকি নবদম্পতিকে শুভকামনা জানাতে এই পথ বেছে নিল তা বলা মুশকিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যান্য বিয়ে শাদী থেকে এই বিয়ে ভিন্ন। না আছে কনে বিদায় ঝক্কি, না তো মেয়ে পরের ঘরে চলে যাওয়ার কান্নাকাটি। বাড়ি জুড়ে খুশির আমেজ সবার মধ্যে। ঘরের মেয়ে আজ থেকে ঘরের বড় বউ। নয়ন, নিয়াজ, সাজিদ, নাইম মিলে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিল এতক্ষণ। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এরই মধ্যে। তমার পরিবার ইতিমধ্যে চলে গেছেন। তমা রয়ে গেছে অবশ্য। আজকে সে এখানেই থাকবে। নিয়াজ, সাজিদ ওদের কাউকেও যেতে দেওয়া হয়নি। যেতও না ওরা। কি করে যেত? বন্ধুর বাসায় বলে কথা, বন্ধুর বাসর বলে কথা, কত দায়িত্ব তাদের। সবাই এরই মধ্যে সুন্দর করে ঈশানের ঘরে ওর বাসরের জন্য সব সাজিয়ে ফেলেছে। ঈশান তিতিরকে পাশাপাশি বসিয়ে খাবার খাইয়ে তিতিরকে নিয়ে যাওয়া হলো সেই ঘরে। ছেলেমেয়েরা নানান দুষ্টামি করবে এখন। যথেষ্ট রাত হয়েছে। বড়রা কেউই আর তাদের আনন্দে বাধা হতে চাইল না। সবাই কাজ মিটিয়ে চলে গেল নিজেদের ঘরে। এবং সব শেষে তৃতীয়বারের মতো অনিমার কথায় তিতির মোটেও মাথা তুলল না। লজ্জায় আড়ষ্ট হলো, নত মস্তিষ্ক আরো নত হলো। কি সব উল্টোপাল্টা বলা হচ্ছে তাকে। তিতিরের লাজে রাঙা মুখ দেখে হেসে উঠল সবাই। তিতির বসে আছে ফুলের রাজ্যে যেন। পুরো ঘরময় লাল সাদা নানা ধরনের ফুলে সাজানো। দেয়ালের কিনারায় ঘেঁষে ক্যান্ডেলের বহর। ফুলের মধ্যে দিয়ে জড়ানো ফেরি লাইটের সোনালি আলোয় ঘরটা আরো ঝলমল করছে। সফেদ বিছানার উপর লাল টুকটুকে বউ বসে আছে। হাঁটু অবধি ঘোমটা টেনে দেওয়া তার। তিতিরের শরীরটা অবশ লাগছে অনুভূতির জোয়ারে।
নিজেকে হাতড়ে বেড়াচ্ছে সে। ঈশানের রুমে এভাবে তাকে বসিয়ে রাখা হয়েছে। আজ থেকে তারা স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। বারবার তাকে এই কথাটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। শোন, ফিল্মের ন্যাকা নায়িকাগুলোর মতো একদম করবি না, বুঝলি? ও যে নাটক করে না, দাঁড়া দেখাচ্ছি। তমা এক লাফে সরে গিয়ে দূরে দাঁড়ালো। নিজের ওড়নাটা মাথায় দিয়ে কনেশা যান নাটক করলো। ওড়নাটা কামড়ে ধরলো, তাতে কাদু কাদু মুখ করে দুহাত এর সামনে দিয়ে নিষেধ করার ভঙ্গি করলো। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। হো হো করে হেসে উঠলো ঘরের সবাই। সাথে সাথে আবার এগিয়ে গিয়ে চিত হয়ে শুলো তিতিরের পায়ের সামনে। হাতের গোলাপখানা নাটকীয় ভঙ্গিতে বাড়িয়ে ধরলো তার দিকে। আপাতত সে ঈশান সেজেছে। কণ্ঠ মোটা করে ঘুমটার কোনা তুললো খানিকটা। ঘরের মধ্যে এক একজন হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তোমার অভিনয় গানের লাইনের মানে না বুঝলেও মেঝের হুমড়ি খেয়ে হাসছে রিয়া, রোশনি আর রাফি। নিশি নুরি গড়িয়ে পড়ছে একে অপরের উপর। অনিমারিত হাসতে হাসতে চোখে আসা পানি মুছছে। তিতিরের রক্তিম মুখ এখন অস্বাভাবিক রক্তিম হয়ে উঠেছে আরো। একটু আগে অনিমা শিখিয়ে দেওয়া সেসব, আর এখন তোমার এহেন পাগলামি। লজ্জায় মরে যাচ্ছে সে। অনিমা এগিয়ে এসে বসলো পাশে। এখনই এমন লজ্জা পেলে চলবে? আমার বন্ধুটা তো এখনো ঘুমটা তুলেইনি। তিতির কিছু বলতে পারছে না। নারী সত্তা জেগে উঠছে, বারবার ভেসে উঠছে স্বামী নামক ওই মানুষটার মুখচ্ছবি। ভেজা চোখ জোড়া আড়াল করে বাড়ির ছেলের দায়িত্ব পালন করছে নয়ন। ভাইয়ের বিয়ের দায়িত্ব বলে কথা, কিন্তু বুকটা যে জ্বলছে, ভীষণ জ্বলছে। চোখের সামনে এতগুলো বছরের আগলে রাখা তার নয়নের মণিটা আজ অন্য একজনের নামে কবুল পড়লো। বুকের বা পাশটা আর বেঁচে থাকতেই সায় দিচ্ছে না। পরিবার, বড় ভাই, বাবা মা, দিদা, সবার খুশির কথা ভাবতে গিয়ে নিজের সুখটা গলা চেপে মেরে ফেললো সে। একটাবার মুখ ফুটে বলতে অবধি পারল না সে কথা। এ জীবন আর পারবে না, কখনো না। সে অধিকার তার আর নেই। তার উপর হারাম তকমা জারি করা হলো আজ থেকে। আজ থেকে তার মনিটা তার বড় ভাইয়ের বউ। পুরুষ মানুষ কাঁদতে পারে না, না হলে সে বোধহয় দুনিয়াদারি এক করে কাঁদতো আজকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে অধিকারটাও আর তার নেই। ঈশান বসে আছে নিচতলায় বন্ধুদের সাথে। নয়ন সেখানে থাকতে পারল না। আর কিছুক্ষণ পরে ঈশানকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। সবাই সেই প্ল্যান করছে, হাসি ঠাট্টা করছে। তার বুকটা আরও ঝাঁঝরা হয়ে আসছে। নয়ন মাথা ব্যথা দোহাই দিয়ে উঠে এলো দোতলায়। এখানেও সমস্যা। ঈশানের ঘর থেকে শোনা যাচ্ছে নারীস্বরের হই হল্লা। বাড়ির সব মেয়েরা এখন ওখানে কিনা তিতিরের কাছে সবাই ঠায় দাঁড়িয়ে রইল সিঁড়ির মাথায়। ঘুরে নিজের ঘরে যেতে উদ্যত হতেই পিছন থেকে মেয়ের কণ্ঠের ডাক ভেসে এলো। নয়ন ভাই। তমার গলা। ভেজা চোখ জোড়া দ্রুত হাতে মুছে পিছনে ফিরল নয়ন। হাসি মুখে তাকিয়ে রইল। ঈশানের ঘরটা বেশ ওদিকে হওয়ায় ছুটে এলো তমা। দাঁড়ালো নয়নের সামনে। হাঁপাচ্ছে মেয়েটা। কিছু দরকার? তমা দুদিকে মাথা নাড়ালো। না তো, আপনাকে কি আমি শুধু দরকারি খুঁজি? না তা নয়, এত দৌড়ে আসলে ভাবলাম ওদিকে কিছু লাগবে কিনা। না লাগবে না। আপনাকেই খুঁজছিলাম তখন থেকে। কোথায় ছিলেন? নিচেই তো ছিলাম। সব কাজ শেষ? নয়ন মাথা ঝাঁকায়। ওদিকে কোথায় যাচ্ছেন? আমার রুমে। তোমার মুখে ভাঁজ পড়ল। এমা, এখন রুমে কেন? ঘুম দরকার একটু। তমা আকাশ থেকে পড়ল। বলেন কি, এখন তো বড় ভাইয়া বাসর ঘরে ঢুকবে। গেট ধরবো না আমরা ভাই বোনেরা? এমনি এমনি বউ দিয়ে দেবো? বারবার ঈশানের বউ শব্দটা বিরক্ত করছে নয়নকে। ভয়ানক কষ্ট হচ্ছে। এই যেমন এখন হলো। মলিন হাসলো। তোমরা করো, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তমার সাথে সাথে চকিত হলো। দুপা এগিয়ে ব্যস্তভাবে হাত ছোয়ালো নয়নের কপালে। নয়নও চমকে গেছে তমার এহেন কার্যে। পিছিয়ে গেল খানিকটা। এমা, আপনার শরীরে তো গরম। ওষুধ খেয়েছেন? তেমন কিছু না, যাও তোমরা আনন্দ করো। নয়ন চলে যাওয়ার জন্য ঘুরলো। তমার সামনে এসে দাঁড়ালো। খেয়েছেন কিছু? আপনাকে খেতে তো দেখলাম না। খাবারের ওষুধ নিয়ে আসি কেমন? কোনো দরকার নেই, খেয়েছি। সত্যি তো? হ্যাঁ, এখন যাও ওদিকটায়, আমাকে নিয়ে ভাবতে হবে না। তমা আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না, তবে নরম গলায় ডেকে উঠল। নয়ন ভাই। নয়ন চলে গিয়েছিল বেশ খানিকটা। আবারও ডাকে তাকালো। আমাকে কেমন লাগছে বললেন না তো? খুব সুন্দর। নয়ন আর দাঁড়ালো না। নিজের ঘরে ঢুকে আটকে দিল দরজা। তমা কিন্তু খুশি হতে পারলো না। নয়ন ভাই যতই বলুক খুব সুন্দর। সে বেশ খেয়াল করেছে নয়ন ভাই তাকে দেখেইনি আদতে। বসার ঘরের দেয়াল জুড়ে রাজত্ব করা পুরনো আমলের বিশাল দেয়াল ঘড়িটার কাঁটাটা টিকটিক করছে। অন্যদিনের থেকে আজ শব্দটা ঈশানের কানে বেশ জোরে সোরে লাগছে। কই, অন্যদিন তো এই শব্দ কখনো খেয়াল করে না সে, শোনাও যায় না। বাইরে তুমুল বৃষ্টি। দরজা জানলা আটকানো থাকা সত্ত্বেও সামান্য ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে সেই শব্দ ভেসে আসছে ঘরের ভেতরে। বাসর ঘরের সোফায় গায়ে এলিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখা ঈশানের। পাশের সোফাগুলোতে বসে আছে নিয়াজ, নাইম, সাজিদ। তারা বিয়ের ছবিগুলো দেখছে, তবে বারবার আর চোখে তাকাচ্ছে ঈশানের দিকে। ঈশানের
মধ্যে ঘরে যাওয়ার কোনো তাড়া দেখতে পাওয়া যাচ্ছে না। নাইম খোঁচা দিল নিয়াজের ঘাড়ে। বল না ওকে, বাসরাতে তেরাটা কি সারা রাত এখানে শুধু মুখে বসে থাকবে নাকি? নিয়াজ হতাশ দৃষ্টি লাগলো ঈশানের দিকে। ছেলেটা গাধা নাকি? ওই রকম মোমের মতো একটা বউ বাসর ঘরে রেখে ঠাইট বসে ফোন চালাচ্ছে। কন্ট্রোলে দাঁতে দাঁত দিতে হয় শালার। তেরামিতে 1 নাম্বার প্রাইজ ওরই পাওয়া উচিত। নিয়াজ উঠে এসে বসলো ঈশানকে ঘেঁষে। সাজিদ নাইম অধীর আগ্রহে তাকিয়ে আছে সেদিকে। নিয়াজ বেশ গলা নামিয়ে আনলো। দেওয়ান সাহেব কি উপোস ভাঙবেন না? ঈশান বিরক্তি চোখে তাকালো। নিয়াজ সরে বসলো খানিকটা। না মানে বলছিলাম, উপোসের তো একটা সময়সীমা আছে, তাই বলছিলাম জন্ম থেকে পুরুষ হওয়ার পরও এতদিন ছিলেন, ভালো কথা, পুণ্যের কথা। তবে এই যে 3 কবুলের পর উপোস ভাঙাটাও কিন্তু পুণ্যের মধ্যেই পড়ে। ঈশানের তপ্ত দৃষ্টিতে গলাস্বর আরো নামিয়ে ফেললো নিয়াজ। শুকনো ঢোক গিলল। উঠে দাঁড়িয়ে সরে দাঁড়ালো সাজিদদের কাছে। এবার গলা উচালো, আঙ্গুল নাচিয়ে কড়া গলায় বলল, তাহলে সত্যি ভাববো উপোস আজকে সত্যি রুষার কাছে ভেঙেছিস তুই। হোয়াট ননসেন্স জিয়ান! ঈশানের ধমকে নড়ে চড়ে উঠল নিয়াজ। জায়গা মতো তীর মেরেছে। দেওয়ান সাহেবের চরিত্রে আঙ্গুল তোলা আজ নিয়াজ বাঁচলে হয়। আমি কেমন জানিস না তোরা? আমি ওরকম মেয়ের সাথে? আর ইউ কিডিং মি? নিয়াজ দুহাত তুলে থামানোর ভঙ্গি করলো। তাহলে বউয়ের কাছে যাচ্ছিস না কেন? ওটাই তো ধারায়, এখন এনার্জি নেই। আর একটা বাজে কথা বললে কথা বলার জন্য গলার আওয়াজ খুঁজে পাবি না, বলে রাখলাম। এবার সাজিদ উঠে দাঁড়ালো। তোকে সেই ল্যাংটা কাল থেকে চিনি। নাটক করবি না। যাচ্ছিস না কেন ঘরে? তিতিরের প্রতি উইক হয়ে যাবি তাই? ওকে দেখলে আর তোর সো কল্ড ইগো জাহির করে তোর জ্বালাময়ী কথাগুলো বলতে পারবি না তাই? আমি ওর জন্য কখনই উইক হব না। আই ডোন্ট ইভেন লাইক হার। কাকে বোঝাচ্ছিস সেটা? নিজেকে নাকি আমাদের? আমাদের হলে বলবো দরকার নেই। আমরা তোর থেকেও ভালো তোর মনের কথা বুঝতে পারছি। আর যদি বলিস নিজেকে বুঝ দিচ্ছিস, তাহলে বলবো দিস না। অযথা নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। তবে খানিকটা থামলো সাজিদ। ঈশান নির্বিকার অন্যদিকে দৃষ্টি দিয়ে বসে আছে। তবে যদি কারণটা রুষা হয়, আমি বলবো আমি সামলে নেব সবটা। এর জন্য তোর বা তিতিরকে আমি সাফার করতে দেব না। ঈশান ফট করে মুখ তুলল। চোখে মুখের তপ্ততা মিলিয়ে গেছে। কেমন যেন একটা অসহায় লাগলো সেই দৃষ্টি। বন্ধুর এমন রূপ তারা কেউ দেখে অভ্যস্ত নয়। তবে ঈশান সামলে নিল। সাথে সাথে গম্ভীর গলায় বলল, সময় মতো সব হবে। সময়ের আগে আবেগ প্রকাশ বড় বড় মিশন ঘেটে দেয়। এটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে না আমার। সাজিদ বন্ধুর কথা জবাব দিতে পারলো না। বুঝতে পারলো ঈশান কি বোঝাতে চায়। তার মানে তিতিরকে সে একসেপ্ট করবে না, কষ্ট দেবেই। তবে এই কথার পর তার দেওয়া কোনো যুক্তি টেকে না। কারণ ঈশানের কথাটা শতভাগ সত্য। তার থেকেও বড় কথা, আবেগ চাপা দেওয়ার কারণটা নেহাত ছোট নয়। যে কারণে শুরুটাই এত ভয়ঙ্কর, সে কারণে গোটাটাতে না জানি আরও কত কি জড়িয়ে আছে। তিতির এখনো ছোট। তার থেকেও বড় কথা, বয়স আন্দাজে ওই ধরনের দুনিয়া, সেই দুনিয়ার ভয়ঙ্কর কার্যকলাপের সাথে সে মোটেও পরিচিত নয়। আবেগে ভাসিয়ে তার বিপদ ডেকে আনার থেকে ঢের ভালো সুখ যত দেরিতে আসে আর শেষ অবধি সেই সুখটাকে জড়িয়ে রাখে। আর রইল কথা ঈশান। হাসি পেল সাজিদের। সাজিদ ঈশানের ঘাড়ে হাত রাখে। ঈশান চুপ করে থাকে। যা ঘরে যা, যা বোঝাপড়া কর গিয়ে। তোর বউ তুই কিভাবে সামলাবি তোর ব্যাপার। ঈশান উঠে দাঁড়ায়। ফোনখানা পাঞ্জাবিতে রাখে। ঘড়ির দিকে তাকায়। রাত 11:15। ঘরে যাওয়ার সত্যিই তার বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু শরীর ক্লান্ত, অসম্ভব ক্লান্ত। আজকে সারাদিন যে ধকল গেছে, লম্বা ঘুম না দিলে চলবে না। ঈশান নিজের ঘরের সামনে এসে দাঁড়াতেই ঘরের ভিতর থেকে সবার গলা শুনতে পেল। যা ভিতরে, লজ্জা পাচ্ছিস নাকি? ঈশান ঘুরে তাকায়। নিয়াজরা 3জনই এসে দাঁড়িয়েছে তার পিছনে। বাঁকা হাসছে 3জনই। ধরে ভিতর নিব? আমাকে এত দুর্বল লাগছে? তবে ভিতরে যে আছে তাকে দেখলে হবে। শাট আপ। অমনি অর্নি ঋতুকে জিজ্ঞেস কর। ওরা মেয়ে হয়ে আজকের দিনে তোর বউকে দেখে প্রশংসায় মুখে ফেনা তুলে ফেলেছে। খোদা কেন তাদের ছেলে করে পাঠালো না? ঋতু তো বলছে আগে জানলে ভাই একটা দত্তক দিতে বলতো তার বাপ মাকে। এই বুড়ো বয়স, তাও তোর বউকে নিয়ে যেত। তোরা থামবি? অসহ্য লাগছে। 3জনই শব্দ করে হেসে ফেলল। ভালোবাসি না, পছন্দ করি না বলতে বলতে হেদিয়ে মরা তাদের বন্ধুর তিতিরকে দেখার পর রিয়েকশন কি হবে দেখার জন্য তর্স হচ্ছে না কারোর। তবে বেশি আশা তারা মোটেও রাখেনি। এই ছেলে তো ভাঙবে, তবু মচকাবে না। ঈশানের সারা পেতেই ঘরের ভিতর থেকে হুড়মুড়িয়ে বের হয়। দরজা আটকালো সবাই। এই আবার কি সমস্যা? ঈশান ভ্রুজোড়া কুচকে ফেললো। কপালে ভাঁজ পড়লো। অনিমার দিকে প্রশ্ন চোখে তাকালো। আমার ঘরে আমি এখন যেতে পারবো না। পারবি, টাকা দে আগে। কিসের টাকা? কিসের টাকা মানে? হুড়পুরি বিয়ে করেছো, এমনি এমনি তার কাছে যেতে দেবো? খরচা করতে হবে।
ঈশানের এত সব বিরক্ত লাগছে, এমনিতে মন মেজাজ ভালো নেই, তার উপর শরীর ক্লান্ত, এখন এসব কাহিনী করার মানে হয়? আই এম সো টায়ার্ড উনি, শরীর খারাপ লাগছে, বোঝ একটু, যা বলার সকালে বলিস। সবাই জোরাজুরি করতে পারতো, তবে ঈশানের অ্যাক্সিডেন্টের কথা মনে হতেই নিমিষে থেমে গেল সকলে। সকালে দিবি তো? ঈশান মাথা নাড়ে, বাকিরা কথা বাড়ায় না, দুজনেই ক্লান্ত, তাদের মতো ছেড়ে দেওয়া উচিত। অনিচ্ছা সত্ত্বেও দরজা ছেড়ে সরে আসে সবাই। বি জেন্টেল ওকে, বাচ্চা মেয়ে। কথাটা বলেই নিয়াজ দৌড়ে করিডোর পার হয়ে যায়। সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। ঈশান তপ্ত চোখে দেখে সবাইকে, সবাই এরই মধ্যে হাসতে হাসতে যার যার রুমের দিকে যাচ্ছে। ঈশান ধীর পায়ে ঢোকে ঘরের মধ্যে, আলো নেভানো গোটা ঘরে, তবে সারি সারি ক্যান্ডেল পুরো ঘর জুড়ে। হাত বাড়িয়ে লাইটের সুইচ চাপতেই ফেরি লাইটগুলো জ্বলে ওঠে। বিছানাটা তার ফুলের রাজ্য, থরে থরে সাজানো ফুল দিয়ে। সেখানে গুটিসুটি মেরে বসে আছে তিতির, বা পায়ের আঙ্গুলে অন্য পায়ের আঙ্গুল চেপে ধরে আছে, হাত কাঁপছে মেয়েটার। ঈশান দরজা আটকে ভেতরে আসে। ঘরের বড় বাল্ব খুলে নেওয়া হয়েছে, অগত্যাই অবস্থাতেই থাকতে হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, কেমন একটা অস্থির অস্থির লাগছে, ঘামছে রীতিমতো। এসি রিমোট চেপে পাওয়ার কমিয়ে দিল। ঈশানের কোনো সারা শব্দ না পেয়ে তিতির ততক্ষণে ধীরে সুস্থে বিছানা ছেড়ে নেমে এসেছে। ঈশান তাকায় এদিক ওদিক, এই মেয়েকে তার দিকে এভাবে আসার কথা কে শিখিয়ে দিয়েছে? তিতির নিচু হয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো ঈশানের। ঈশান চমকে উঠেছে, দু কদম পিছিয়ে গেল, গলা যথাসম্ভব ভারী করলো নিজের। কি হচ্ছে এসব? তিতির উঠল, মাথা নুইয়ে রাখা, ঘোমটাটা এখনো বড় করে টানা, তবে পাতলা জর্জেটের হাওয়ায় স্নিগ্ধ মুখখানা দেখা যাচ্ছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, নাকে নদ বোধ হয় ওটা। ঈশান নিজের দৃষ্টি সরিয়ে নেয়, শরীরটা কেমন একটা করছে। আগুন আর ঘি পাশাপাশি রাখার ফলাফল এটা। রাগ হচ্ছে তার, আসতে চাচ্ছিল না এই কারণে। এটা নিয়ম, স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। স্বামী শব্দটা কানে বাজতে লাগলো। ঈশানের সরে গেল তিতিরের সামনে থেকে, টেনে দিল জানালার পর্দা। বাইরে বৃষ্টি এক ফোঁটাও কমেনি, বরং উল্টো, এখন আরো ঝড়ো বাতাস বইছে। ধীরে সুস্থে নিজের পাঞ্জাবির উপরে কোটির বোতাম খুলতে লাগলো ঈশান। তিতির ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। ঈশান কোনো কিছু বলছে না, বা তার এখন কি করা উচিত বুঝতে পারছে না সে। এই ভারী বেনারসিতে সারাটা দিন খুব অস্বস্তি হচ্ছে তার। ঈশান কোটিখানা খুলে রাখলো আলনার উপরে, ধীরে ধীরে এগিয়ে এলো তিতিরের সামনে। বুকের দুরুটা আরো বেড়েছে তিতিরের। এই ঘরের পরিবেশটা কেমন নেশা জড়ানো, তার উপর বাইরে আজ বৃষ্টি। বুকের উপর দুহাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টি রাখলো তিতিরের উপর। তিতির সেই দৃষ্টি আজ পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। এত লজ্জা পেলে হবে না, এগুলো খুলে ফ্রেশ হ। সারাদিন কিভাবে কে করছিস এসব? লোকটা একেবারেই নিরামিষ। নতুন বউকে এভাবে ধমকায় কেউ? ঘোমটা তুলে একবার দেখবে না মুখ? আগেই পাল্টাতে বলছে। তিতিরের নাড়াচাড়া না দেখে কপালে ভাঁজ পড়ল ঈশানের। এমনিতেই জ্বলন্ত আগুনের সামনে থাকা যায় না, তার উপর আগুন নিজ ইচ্ছায় ঠাঁই দাঁড়িয়েছে তাকে পোড়াতে। এত সহজে সে তো পুড়বে না। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি তোলা আছে তো। ঈশান হঠাৎ তিতিরের ঘোমটাটা তুলে ফেললো, লাল দোপাট্টাখানা গড়িয়ে পড়লো মেঝেতে। তিতিরের শরীর কেমন শিরশির করে উঠল। ঈশানেরও একই দশা, শরীরের সব শিরা উপশিরা কেমন জেগে উঠতে চাইছে। চোখের সামনে অপসরি দাঁড়িয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার হুট করেই। খানিকটা এগিয়ে গেল তিতিরের দিকে। তিতিরের বুকের ভেতরটায় ঝড় উঠেছে। বাইরে আজ কি ঝড়, তার দ্বিগুণ তো তার বুকের ভেতর। অনিমার বলা কথাগুলো মনে পড়তে মাথা ঝিমঝিম করে উঠল। ঈশানের হাত ততক্ষণে গালে স্পর্শ করেছে তার, খসখসে পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শে ছোট্ট শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। শিহরণ বয়ে গেল গোটা শরীরে, চোখ বুজে এলো, মাথা এলিয়ে দিল সে হাতের মধ্যে। দুহাতে খামচে ধরল নিজের শাড়ি। ঈশান অনিমেষ তাকিয়ে আছে লজ্জায় তিত্তির করে কাঁপতে থাকা তার বউ নামক নারীটির দিকে। সবাই ভুল বলেনি, সত্যি একটা পবিত্র ফুল মেয়েটা। নিষ্পাপ মুখখানা রক্তিম হয়ে উঠেছে, তার দুগাল নাকের ডগা। ঈশানের এই মেয়ের উপর সব অভিমান সে কখন ধুয়ে মুছে গেছে বাইরের ওই বৃষ্টিতে। এখন তো প্ল্যান করে আসা কোনো কঠিন কথাই শোনাতে ইচ্ছে হচ্ছে না, বরং এই আগুনে ঝলসে যেতে ইচ্ছে হচ্ছে। নিয়াজের ভাষায় এবার উপোসটা ভাঙতে ইচ্ছে হচ্ছে। ঈশান এখনো হাত সরায়নি। তিতিরের এতটুকুতেই শরীর ছেড়ে দিতে চাইছে আজকের এই অনুভূতি, তাই কেমন একটা অন্যরকম প্রশান্তির। সরে যেতে পারছে না, চাইছেও না। সবাই বারবার বলে দিয়েছে আজ স্বামী যা চায় সেটা দিতে নিষেধ না করতে। এমনিতেই কত ঝক্কি করে বিয়েটা হচ্ছে। ঈশান রাজি হয়েছে তার মতো করে চলতে, তার মতো করে চলুক আজ রাত, যাই করুক সে, বাধা না দিতে। ঈশানের চোখ পড়ে শাড়ির আঁচলের নিচে উন্মুক্ত ফর্সা ধবধবে লতানো কোমরটা। কোটি দেশের উপর শাড়ির অংশটুকু এখন দেখতে ইচ্ছে হচ্ছে না, সেটুকু সরিয়ে ফেলতে মন চাচ্ছে। ঈশান তাকায় চোখ বুজে থাকা তিতিরের দিকে, ঘোর লাগা চোখ ফেরায় বাঁকানো কোমরের দিকে, হাত বাড়ায় সেদিকে। হঠাৎই কর্কশ স্বরে বেজে ওঠে পকেটে থাকা তার ফোনটা। তার ফোনের সাউন্ড মোটেও কর্কশ নয়, তবে এই মুহূর্তে বড্ড অসহ্য লাগলো। এটা কল করার সময় তিতির ততক্ষণে চমকে কয়েক পা পিছিয়ে গেছে, ধপ করে বসে পড়লো বিছানার কিনারায়। লজ্জায় চোখ তুলতে পারছে না মেয়েটা। ঈশান দেখলো লাজে রাঙা সেই বউটাকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি এসে মিলিয়ে গেল। সবে তো শুরু, এই লজ্জা ভাঙাবো অনেক লজ্জা দিয়ে, অপেক্ষা কর।
মনে মনে কথাগুলো আউড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে এসে দাঁড়ালো জানালার কাছে। নাম্বারটা অচেনা, কোনো ল্যান্ডলাইন থেকে আসা কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। রিসিভ করলো ফোনটা। ওপাশ এক মুহূর্তের নীরবতার পর শোনা গেল কণ্ঠ। ঈশান দৃষ্টি রাখলো তিতিরের দিকে। বুকের ভেতরটায় দুমড়ে মুচড়ে উঠল। ঈশানের স্বাভাবিক মুখ অসম্ভব কঠিন হয়ে এলো। হাতের মুঠো শক্ত করে ফেললো। দাঁত কিরমিরিয়ে উঠল। ডোন্ট, আই সে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং রং উইথ হার। ও পাশের ভয়ঙ্কর হাসি শোনা গেল। সে পাশের মানুষটা বোধহয় আরো কিছু বলল। ঈশান আশাদ দেওয়ান কি ভয় পেল সে কথায়? বুক কাঁপলো হয়তো। অসহায় দৃষ্টি ফেরালো তিতিরের দিকে। তিতির উল্টো হয়ে আছে, মাথা নোয়ানো। নতুন বই, একটু আগে শুরু হওয়া। স্বামীর সোহাগে লজ্জায় আড়ষ্ট। একটু পর সে স্বামী নামক ব্যক্তি তাকে হয়তো আরো সোহাগে ভাসাবে, সেই ভয়ও খানিক আছে মনে। ঈশানের নিজেকে অসহায় লাগলো। এবার ফোনের লোকটা জবাবের অপেক্ষা করছে। ঈশান গলার আওয়াজ খাদে নামালো, তিতিরের কান পর্যন্ত যাতে না যায় কথাগুলো। এই মুহূর্তে তো সময় ভালো, খেলা তোর ফেভারে, তাই আমি খানিকটা স্যাক্রিফাইস করলাম। তবে ভাবিস না ভয় পেলাম। ঈশান আশাদ দেওয়ান তোদের মতো নটকিকে ভয় পায় না। নিজের জীবনের পড়া তো আরও নেই, তবে তোরা তো আবার সামনে থেকে খেলতে ভয় পাস। সরি মারিস পেছন থেকে, ওকে? আই অ্যাগ্রিড। তবে আমিও সময় মতো সব বুঝে নেব। ঈশান আশাদের থেকে কিছু কেড়ে নেওয়া এত সহজ লাগে? তাও আবার সে যদি হয় তার বি। বাকি কথা বলল না ঈশান। ফোন রাখ আর কাউন্টডাউন শুরু কর নিজের। তোর নামে বলি চড়াবো, সেদিনই না হয় আমার উপোস ভাঙাবো তোর সামনে। এখন দিলাম সে পবিত্র ফুলটাকে নষ্ট করে যা। ফোন কাটলো ঈশান। ফোনটা টেবিলে রাখলো, দুহাতে ডললো। চোখ মুখ মাথার চুল খামচে ধরলো। তাকালো তিতিরের দিকে। মেয়েটা এখনো ওভাবেই বসে আছে। চোখ বুঝলো, দীর্ঘশ্বাস ফেললো। কি বলা যায় ভেবে চট করে গুছিয়ে ফেললো। এগিয়ে এলো তিতিরের সামনে। তিতির ঈশানের উপস্থিতি টের পেল, চোখ বুজে ফেললো সাথে সাথে। তোর সাথে আমার কিছু কথা আছে। তিতির মাথা নাড়লো, মিনমিন করে বলল, বলুন। কথাটা তোকে অনেক আগে বলার কথা ছিল, আই গেস, যখন তুই তোর প্রেমের কথা বলছিস আমাকে। তিতির চমকে তাকালো ঈশানের দিকে। প্রেমিক? কি বলছে এটা? রাহাত ভাই ওর প্রেমিক ছিল, এটা সে কখন বলেছে? আর আজ এটা নিয়ে আলোচনা করার সময়? ব্যস্ত হয়ে বলার জন্য উদ্যত হতেই থামিয়ে দিল ঈশান। আমাকে শেষ করতে দে, তোর লাইফে যেই থাকুক, আমার মাথা ব্যথা নেই সেটাকে নিয়ে, কিন্তু আমার দিকটা তোর জানা দরকার। তিতির আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ঈশান পেছনে রাখা নিজের হাতে মুঠো শক্ত করে ফেললো। বুকটা চিনচিন করছে, মুখটা যথাযথ কঠিন করে ফেললো। আমি তোকে ভালোবাসি নি তিতির, আমার জীবনে অন্য কেউ আছে। এক মুহূর্তের জন্য মাথা শূন্য হয়ে গেল তিতিরের। ভালোবাসি না শব্দটা তার কাছে স্বাভাবিক লেগেছে, কারণ জানতো এটা সে। তার দিক থেকেও তো হুট করেই এইসব সময় তো লাগবে। তবে পরের কথাটা অন্য কেউ আছে মানে? হতবাক হয়ে তাকিয়ে রইল সে। প্রকৃতি আজ সত্যি রুষ্ট। বৃষ্টির প্রকোপ তো বেড়েছে, এর সাথে দমকা বাতাসের ঝাপটা, বাইরে প্রচণ্ড শব্দ। গাছ টাছ ভেঙেও পড়ছে বোধহয়। তিতির বিছানা থেকে ততক্ষণে উঠে এসে দাঁড়িয়েছে ঈশানের মুখোমুখি। 6 ফিট লম্বা মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলতে তাকে খানিকটা ঘাড় উঁচিয়ে কথা বলতে হয়। চোখে মুখে রাজ্যের বিষয় বিরাজ করছে তিতিরের। ঈশান মজা করার মানুষ নয়, একদমই নয়। ঈশানের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। ধীর গলায় বলল, বিয়েটা আপনি করতে চাননি তাই না? ঈশান চোখে চোখ রাখলো না, মাথা উপর নিচ করলো। গম্ভীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। সারাদিন কি তার কাছেই ছিলেন? হ্যাঁ বলেছিলাম। এবারও ঈশানের কাটকাট জবাব। তিতির খেয়াল করলো তার গলাটা কেমন শুকিয়ে আসছে। বুকের ভেতরে এখনো ধরফর করছে, কিন্তু সেটা কেমন একটা যন্ত্রণাদায়ক। স্বাভাবিক গলায় বলল, না ফিরলেই তো পারতেন, বিয়েটা হতো না। ঈশান এবার তাকালো তিতিরের দিকে। মাথায় লাল দোপাট্টা দিয়ে টানা ঘোমটা তো সে নিজেই একটু আগে তুলেছে, সেটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। তিতিরের গায়ে ভেঙে বেনারসি পরা, চুলগুলো পিছনে খোপা করা, কপালে টায়রা পড়া। খোপায় কি ফুল ওগুলো? নাম জানে না সে। কামিনী বোধ হয়। গা থেকে এখনো একটা গহনাও খোলা হয়নি। গলার কাজটা বেশ লাল হয়ে গেছে সারাদিন এত ভারী গহনা পরে থাকায়। ফর্সা ত্বকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। বাইরে বৃষ্টির দিকে তাকালো। গাছপালা এলিয়ে পড়ছে ঝড়ো বাতাসে। উদাস গলায় বলল, বাধ্য হয়ে আসতে হয়েছে, না হলে দিতা। ঈশান ভাই, আপনি আমাকে কখনো ভালোই বাসেননি না? নিজের কথা শেষ হওয়ার আগে তিতিরের এহেন প্রশ্নে থমকে গেল সে। পিছনে থাকা হাতের মুঠো অস্বাভাবিক শক্ত হলো। আরো দুদিকে অপরাধীর মতো মাথা নাড়ল। আমার জীবনে রুষা ছাড়ার কোনো মেয়ে নেই তিতির। তিতিরের মাথা কেমন একটা চক্কর কেটে উঠল। ঈশানের কথাটা কেমন দারুণ জোরে শোনালো। মেয়েটার নাম তাহলে রুষা? কই, এই নাম তো সে কখনো শুনেনি, কেউ বলেনি তাকে। ঈশানও না। ধরফর করা বুকটাকে শান্ত করতে চাইলো, জোরে শ্বাস নিয়ে হলো না। আর কিছু জিজ্ঞাসা করতেও ভয় হচ্ছে তিতিরের। শোনার ক্ষমতা তার হবে তো? কাপা গলায় অবশেষে জিজ্ঞাসা করলো, আর আমাদের বিয়েটা? বাধ্য হয়ে। আর আমাকে খুন করলেন কেন তাহলে? আমি তোকে বেঁধে রাখবো না।
তিতির হেসে ফেলল। ঈশান চমকে তাকালো সেদিকে। মেয়েটার চোখে মুখে কোনো কঠিনতা নেই, চোখ দুটো কেমন একটা ছলছল করছে। অসহায়ের হাসি, হেরে যাওয়ার হাসি, বেইমানির শিকার হওয়ার হাসি। বেঁধে ফেলেছেন ইতিমধ্যেই, 3 কবুলের মানে জানেন? ডিভোর্স চাই আমার, মুক্তি দে আমাকে প্লিজ। আমি রুষাকে ছাড়া কাউকে বউ হিসেবে মানতে পারবো না। তিতিরের নিজে অন্য গ্রহের মানুষ বলে মনে হলো। পায়ের নিচটা কেমন শূন্য শূন্য লাগছে, শরীরে বল পাচ্ছে না। কোনো মতে অস্ফুটে উচ্চারণ করলো, বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্স দেবেন? এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন আপনি? আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি? বিয়ের আগে একবার বলতে পারতেন অন্য কাউকে ভালোবাসেন। আমি এখানে থাকতাম না আজকে তাহলে। ঈশান সেই আগের মতো কঠিন মুখে দাঁড়িয়ে আছে। তিতিরের চোখে চোখ রাখছে না। অপরাধ বোধ হচ্ছে কি সত্যি? কি করতে পারে সে? কিছুই তার হাতে নেই এই মুহূর্তে। ক্ষমা করিস আমাকে, আমি তোকে কখনই ভালোবাসতে পারবো না। তিতিরের বুক চিরে চিৎকার বেরিয়ে এলো। আকাশ পাতাল এক করে চিৎকার করতে ইচ্ছে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো এই সময়টা যদি মিথ্যে হয়ে যেত। তিতিরের বুক চিরে চিৎকার বেরিয়ে এলো। আকাশ পাতাল এক করে চিৎকার করতে ইচ্ছে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো এই সময়টা যদি মিথ্যে হয়ে যেত, কোনো দুঃস্বপ্ন হতো। চোখ খুলে দেখতো ওই সাজানো গোছানো ফুলের রাজ্য ওই পাষাণ মানুষটার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এমনটা তো হতেও পারতো নাকি? এই জীবন আপনার নামে করে দিলাম, আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিছু নেই। ঈশানের চোখ জোড়া হঠাৎই রক্তিম বর্ণ ধারণ করেছে। কারণটা কি ধরতে পারা গেল? গেল না। বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলছে ঘরের মধ্যে একজোড়া নবদম্পতির মনের ঝড়। উথাল পাথাল হয়ে যাচ্ছে সব। এক নিমিষে মিথ্যা মনে হচ্ছে সব সম্পর্ক। ঈশান তিতিরের কোনো প্রশ্নের বোধহয় গুছিয়ে জবাব দিতে পারছে না, আর না তো চোখে চোখ মেলাতে পারছে। গলা শুকিয়ে এসেছে অনেক আগে। আচমকা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রক্তিম দৃষ্টি ফিরিয়ে নিয়ে একই গম্ভীর স্বরে বলতে গেল কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে গলা ভেঙে আসছে। কণ্ঠ কিছুতেই কঠিন হচ্ছে না। আমি তোকে ভালোবাসি না, আমি সারাদিন রুষার সাথে ছিলাম, বুঝতেই পারছিস নিশ্চয়। আর কেন যেন শুনতে ইচ্ছে হচ্ছে না, কিছুই শুনতে পারছে না সে। ঠকে গেল বোধহয় এই জীবনে, কঠিনভাবে ঠকে গেল। না তো তাকে যে ভালোবাসে সেই রাহাত ভাই তাকে পেল, আর না তো সে যাকে ভালোবাসলো সে ঈশান তার হলো। বিয়ের প্রথম রাত্রে কোনো স্বামী যদি উপহার হিসেবে বিচ্ছেদ চায়, সে নারীর ভাগ্যকে কি বলা যেতে পারে? কার উপর অভিযোগ করা যেতে পারে? খোদার কাছে কি প্রশ্ন করা যাবে, নাকি সেটাও পাপ? তিতিরের তা জানা নেই। তিতির দুহাতে কান চেপে ধরল, গাল বেয়ে গড়িয়ে পড়ল, নোনা জল ফুপিয়ে উঠল। মেয়েটা ভাঙা ভাঙা করে উচ্চারণ করলো কথাগুলো। আর বলবেন না দয়া করে, সহ্য করতে পারছি না, বুকটা এফোর ওফর হয়ে যাচ্ছে। দয়া করুন এবার আমার উপর, দোহাই লাগে আপনার। ঈশানের চোখ জ্বালা করছে, নিঃশ্বাস নিতেই পারছে না। পেটের কাটা অংশের ব্যথা অনুভব করতে না পারলেও সেই ব্যথাটা বুকের বাঁ পাশে হচ্ছে। কারণ কি এটার? সে তো সত্যিই চায়নি প্রথমে বিয়েটা। মিথ্যে ছবি দেখেও বিশ্বাস না করলেও রেগে গিয়েছিল ও সে প্রেমিক পুরুষের কথা বলায়। এক প্রকার জেদে রাজি হয়েছিল বিয়েতে। তাহলে মেয়েটার আক্ষেপে তার ঈশান চুপ করে রইল, মুখে কোনো কোমলতার ছাপ আনল না। তিতির ততক্ষণে মেঝেতে বসে পড়েছে। আশ্চর্যজনকভাবে এখন কাঁদছে না, বসে আছে পাথরের মতো। স্থির নজর ঈশানের পায়ের দিকে। ঈশান নিচু হয়ে মেয়েটাকে তুলতে গিয়েও তুলল না। তিতির চোখ দুটো মুছল। কান্নার জলে চোখের কাজল ছড়িয়ে গেছে। তবুও কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। হাসলো তিতির। সে হাসিতে বিদ্রুপ নাকি অবহেলা, ঈশান সেটা ধরতে পারল না। মুখ তুলল ঈশানের দিকে। বেশ, আপনাকে ভালোবেসে যখন কলঙ্কই লাগলো, তবে সে কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক, আপনার অনুরোধই রইল, দেব মুক্তি। ভালোবেসে কলঙ্ক? ভালোবাসা? ঈশান চমকে তাকালো তিতিরের দিকে। তিতিরের মুখে আর কান্না নেই, কেমন একটা নির্জীব মনে হচ্ছে মেয়েটাকে। ঈশান কথা বাড়াতে পারল না। তিতির ঠায় দাঁড়িয়ে রইল রোবটের মতো। তোর দায়িত্ব নেব আমি, চিন্তা করতে হবে না। হ্যাঁ, সবার সামনে আমরা স্বাভাবিক কাপল হিসেবে থাকতে হবে আর কি। ঘরের ভিতরে আমাদের সম্পর্ক কি সম্পর্ক সেটা বাইরের কেউ জানবে না। সময় মতো সবাইকে সব জানিয়ে দেব। এখন জানালে দিদি সহ্য করতে পারবে না। তার জন্যই যখন এত কাহিনী করতে হলো, নাটকটা না হয় চলতে থাক। তারপর তোর জীবন তোর মতো, যা চাইবি যেভাবে চাইবি সেটাই হবে। তিতির কথা বলল না। ঈশানের কথা খুব মনোযোগ দিয়ে শুনল। অসহায় চোখে তাকিয়ে রইল সামনে হৃদয়হীন পাষাণ স্বামী নামক একটা মানুষের দিকে। ঈশান আলমারি খুলে জামা কাপড় বের করে ঢুকে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যে বেরিয়েও এলো। বেডসাইড টেবিল থেকে মেডিসিন বের করলো কিছু একটা, চোখের উপর হাত রেখে বিছানায় শুলো। তিতির তাকিয়ে রইল সেই দিকে। কি করবে সে এখন? কার কাছে যাবে? এই দুঃখের ভাগ নেওয়ার তো কেউ নেই। বেশ কিছুক্ষণ পর ঈশানের সারা শব্দ পাওয়া গেল না আর। কড়া ওষুধের ডোজে ঘুমিয়ে পড়েছে। তবে সে যে আঘাত পেয়েছে সে কথা তিতির জানল না। সে আঘাতের হদিস এখনো তিতির পায়নি। তাই ঈশানের ঘুমে অভিমান, নিজের উপর মায়া
আক্ষেপ আরো দ্বিগুণ হলো। ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। দরজা খুলল। বাইরে প্রচণ্ড ঝড় বইছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে 10 নম্বর সংকেত টাইপের ঝড়। আজ হঠাৎ করে সে খুব সাহসী হয়ে গেল। অন্ধকার ভয় পাওয়া, বিদ্যুৎ চমকানিতে চিৎকার করে মানুষ খোঁজা মেয়েটা আর ভয় পেল না। ঘাড় ঘুরিয়ে একবার দেখলো ঈশানকে বারান্দায়, তাই গ্লাস সরানোতে ঘরে দমকা বাতাস ঢুকছে। ঈশানের বোধহয় ঠান্ডা লাগছে। মুচকি হাসলো, এসে দাঁড়ালো বারান্দায়, গ্লাসটা লাগিয়ে দিল। মুহূর্তে ভিজে একসার হয়ে গেল সে। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির পানিতে তার দুঃখ, আজকের অপমান সব কি মোছা সম্ভব নয় বোধহয়। গায়ে এখনো বিয়ের বেনারসিটা, গা ভর্তি গহনা খোলেনি সে। চুলগুলো খুলে গেল বৃষ্টির তোড়ে। একরাশ দীঘল কেশ রাশি ছড়িয়ে গেল কোমর ছেড়ে। ধুয়ে যেতে লাগলো সাজসজ্জা। চোখের কাজল, ঠোঁটে ভর্তি লাল টকটকে রং, সব নিজ হাতে ডলে তোলার চেষ্টা করলো। বসে পড়লো সেখানে। এক হাতে মুখ চেপে গগন বিদারী কান্নার শব্দ আটকালো। এক অদ্ভুত ইচ্ছে হচ্ছে, দৌড়ে গিয়ে ঈশানের বুকে ঠাঁই নেওয়ার ইচ্ছা। খুব করে ইচ্ছাটা হচ্ছে। তিতির পাগলের মতো হেসে উঠল। বেনারসির আঁচলখানা দু হাতে নিয়ে পরক করলো। বুক চিরে চিৎকার বেরিয়ে আসলো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। আল্লাহ, কিসের শাস্তি দিলে তুমি? কিসের শাস্তি? বিয়ের রাতে স্বামী বলছে সে অন্য কোনো নারীকে ছুঁয়ে এসেছে। এটাই প্রাপ্য ছিল আমার। এটা কি করবো এখন আমি? কার কাছে যাব? কি করব? জবাব দাও। ঝড়ো বাতাসের তীক্ষ্ণ শব্দে ঢাকা পড়ে গেল মেয়েটার। সেই কলিজা চেরা আর্তনাদ, লুটিয়ে পড়া শরীরটা ছেড়ে দিল উন্মুক্ত টাইলসের উপর। উপর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। গায়ের বেনারসি খানা টেনে ছিঁড়ে ফেলতে চাইল। প্রকৃতি আজ বোধহয় আর শান্ত হবার নয়। না বৃষ্টি এক বিন্দু কমলো, আর না ঝড়ের গতি। একে অপরের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুটো। আচমকা কোথা থেকে এক গাছের ভাঙা ডাল এসে ছুঁয়ে গেল তার ডান হাত। মুহূর্তের মধ্যে চামড়া ছড়ে গেল, গলগল করে রক্তে ভেসে গেল আশেপাশ। দুর্বল শরীর, মানসিক চাপ কোনোটাই আর তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। শরীর তো বল শূন্য সে কখন থেকে। জোর করে ওঠার চেষ্টাও করলো না। এই প্রলয়কারী আবহাওয়ায় আজ তার মনের উপর ভয় ধরাতে পারল না, বরঞ্চ আরও সে প্রলয়ে দৃষ্টি রেখে জড় পদার্থের মতো বসে রইল মেয়েটা। অনুভূতিগুলো কাজ করতে চাইছে না। মাথার ভিতরটা ফাঁকা হয়ে আসছে। ঘোর অন্ধকারের মধ্যে ঘর থেকে ভেসে আসা ফেরি লাইটের সোনালি আলোর রশ্মি তার গায়ে পড়েছে। আধখোলা লাল বেনারসি গায়ে এলোমেলো চুলে জবজবে অবস্থায় পড়ে রইল সেখানটায়। কতক্ষণ সে বরফ শীতল বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে পড়তে অনুভব করলো তা জানা নেই। তবে জ্ঞান হারালো খুব দ্রুত। সারাদিন বিয়ে বাড়ির এত এত কাজকর্মের পরেও এখনো নিজেদের রুমে ঘুমাতে যায়নি কেউ। রাত বাজে 1:30। সবাই মিলে আড্ডায় মেতেছে সাজিদ অনিমার জন্য বরাদ্দকৃত রুমটায়। রিশা, রোশনি, রাফিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ঘুমানোর জন্য। বাকির এখনো এখানে। সবার আলোচনার বিষয়বস্তু অবশ্য ঈশান আর তিতি। সাজিদ চোখ কুচকে শুয়ে আছে অনিমার কোলে মাথা রেখে। তার প্রচণ্ড মাথা ব্যথা, কিন্তু আড্ডা দেওয়ার মুডও হলো না। বিছানার আরেক পাশে নিশি, নুরি আর ঋতু বসা। সামনে সোফার উপর নাইম আর রিয়াজ। নিয়াজ বারবার আর চোখে দেখছে নিশিকে। মেয়েটা গাল ফুলিয়ে বসা। আজ আবার সে কি করলো তার হিসেব তো কিছুতেই মিলছে না। মেয়ে মানুষ নেই, এই এক সমস্যা। কেন রাগ করে নিজেরও জানে না। তোদের কি মনে হয় ঈশান কি করবে? সাজিদ কপাল ডোলে নাইমের কথায় ফিচেল হাসে। সেটা কিভাবে বলি? ও শালা 1 নাম্বারের গিরগিটি। এই রেগে যায়, এই সব শান্ত। এখন কি করছে ওই জানে। চল একটা দেখে আসি। শব্দ টব্দ তো পাওয়া যাবে, মানে কিছু হলে। নিয়াজের ঠোঁট কাটা কথায় কুশন ছুঁড়ে মারল নিশি। চোখ রাঙিয়ে তাকালো নিয়াজের বাঁকা। নিয়াজ বাঁকা হাসলো। কুশনটা জড়িয়ে নিল বুকের মধ্যে। সবার মুখ ফাটা বেলুনের মতো হলো কেন? কি আশ্চর্য! নর্মাল বিষয় এটা। শব্দ না হওয়াটাই তো আরো খারাপ দেখায়, তাই না? পারফরমেন্স ভালো হলে শব্দটাও জোস হবে। নিয়াজ, থামবি তুই? নাইমের ধমকেও নিয়াজ থামল না, বরঞ্চ সবার ধমক, নিশির চোখ রাঙানো সব উপেক্ষা করে একই রকম বিজ্ঞের মতো তার উল্টাপাল্টা বলিগুলো আওড়াতে রইল। চল না দেখে আসি। ওইরকম পুতুলের মতো বউ রেখে শালা কেমনি আজ রাগ দেখা দেখবো। সাজিদ দুদিকে মাথা নাড়ে, একে একে সবার দিকে অসহায় দৃষ্টি বোলায় নিয়াজ। সবাই নাকচ করে দেয়। নিয়াজ বেশ হতাশ হলো। নিশি মনে মনে এই বেহায়া লোকটাকে নিয়ে মহাবিরক্ত। ভাইটাও তার, বোনটাও তার। তাদের বাসরে কি হচ্ছে সেটা শুনতে যাওয়ার জন্য ছটফট করছে অসভ্য লোকটা, তাও আবার তারই সামনে। ন্যূনতম লজ্জাবোধ যদি থাকে, এই নির্লজ্জ লোকের প্রেমে সে কীভাবে পড়েছিল ভাবতেই মেজাজ খারাপ হয়ে আসে। নুরির ফোনে ক্রমাগত কল এসে যাচ্ছে। সে বারবার কেটে দিচ্ছে কলটা। উসকুস করছে রুম থেকে বের হওয়ার। নিশির চোখ এড়ায়নি সেটা। আবার ব্যস্ত ভঙ্গিতে কলটা কেটে দিতে দেখে নিশি জিজ্ঞাসা করে বসলো নুরিকে। কে কল করেছে? নুরি চমকে উঠল, কেমন একটা হাসলো। রং নাম্বার বড়পু। নিশি কথায় বাড়ায় না। ঘুম পাচ্ছে, রুমে যাবে না? তুই যা, আমরা আসছি। নুরি অপেক্ষা করে না, দ্রুত হাতে বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমে এসে দরজা আটকে বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। অল্পের জন্য ধরা পড়ে নিয়াজকে।
বিছানায় গা এলিয়ে দিল। কল ব্যাক করলো কাঙ্ক্ষিত নাম্বারটাতে। ওপাশের মানুষটার অভিমান জড়ানো গলা শুনতে পাওয়া গেল। কখন থেকে কল করছিলেন ম্যাডাম? নুরি মিষ্টি হাসলো। আমি তো বলেছিলামই সময় মতো কল করব। রাত 2টো বাজে। আপনার সময় কখন হতো? আমার বুঝি ঘুম পায় না? ঘুমাবো তো। না করেছিলাম? আপনার সাথে কথা না বলে এই 3 বছরে একদিনও ঘুমিয়েছি আমি? নুরি হেসে ফেলল প্রশান্তির হাসি। জানো ইয়াজ, একটা মজার ঘটনা আজকে লক্ষ্য করলাম হুট করে। কি বলো তো? বড়পুর বয়ফ্রেন্ডের নাম নিয়াজ। বলেছিলাম না তোমাকে? নিয়াজ ভাই, বড় ভাইয়া বন্ধু। তোমার নাম ইয়াজ, মিল দেখেছো? ইয়াজ শব্দ করে হাসলো। কাকে ডাকতে কাকে ডাকবে খেয়াল রেখো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।